আপনারা দেখছেন হাও, আমি ঋষিতা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আলোচনা করব এই রাজ্যের আইন শৃঙ্খলা বা আইন শৃঙ্খলার এই যে দীর্ঘ দিনের পর দিন অবনতি ঘটছে এবং এই আইন শৃঙ্খলার অবনতি আসলে কতটা এই রাজ্যবাসী বা এই রাজ্যের মানুষের কাছে নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা নিয়ে আলোচনা আজকের ভিডিওতে করব। কারণ যেহেতু সামনে বিধানসভা নির্বাচন আসছে, তাই ভোটের আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। কারণ এই এক মাসে যদি আপনি বিগত এক মাসের কিছু ঘটনা দেখেন তাহলেই বুঝে যাবেন যে রাজ্যে ভোটের সময় বা ভোটের পর কি হতে চলেছে তার একটা ট্রেলার কিন্তু ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি। এবং 2026-এর ভোট এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একদিকে পরিবর্তনের একটা ব্যাপক হাওয়া তোলার চেষ্টা করছে বিজেপি, অন্যদিকে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা আবার জিতবে বাংলার ক্যাম্পেনিং করছে। বামেরাও বারংবার পরিবর্তনের কথা বলছে। তবে পরিবর্তন হবে নাকি বাংলা আবার জিতবে বাংলার ক্যাম্পেইনটাই শেষে গিয়ে প্রাধান্য পাবে সেটা তো ভোটের ফলাফলেই আমরা দেখতে পাবো। তবে ভোটের আগে এ রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে একটু আজকের আলোচনা করব। প্রথমে যে ঘটনাটার আপনাদেরকে উদাহরণ দেবো, এই ফেব্রুয়ারি মাসে 1 ফেব্রুয়ারি গোলপার্কের একটি ঘটনা আপনারা নিশ্চয়ই জানবেন। গোলপার্ক এলাকায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত সোনা পাপ্পু নামে এক ব্যক্তি এবং যে ববি হালদারের দ্বারা গুলি চালনার যে খবর পাওয়া গিয়েছিল সেই খবর এখন বর্তমানে উদ্বেগের। কারণ 25 দিন পের হয়ে যাওয়ার পরও এখনো অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেনি। এবং এই যে পুলিশের গ্রেফতার না করা, এটা কি সত্যি পুলিশের অক্ষমতা, নাকি এই যে দুষ্কৃতী বা এই যে অপরাধী তাদের সঙ্গে আসলে প্রশাসনের কোনো যোগসাজশ রয়েছে যেই কারণে তাদের গ্রেফতার করা হয় না? কারণ কয়েকদিন আগে আমরা যদি দেখি যে কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকারী, তার বিরুদ্ধে তিনি তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে একটি ভিডিও বানিয়েছিলেন এবং তারপরেই তার বান্ধবী তাকে যে শ্লীলতাহানির অভিযোগ তার বিরুদ্ধে ওঠে, সেই অভিযোগ ওঠার কিন্তু সেই দিনকেই বিকালের মধ্যে পুলিশ তাকে গ্রেফতার করে। অর্থাৎ পুলিশ চাইলেই কিন্তু আইন শৃঙ্খলাটাকে ঠিক রাখতে পারে। পুলিশ চাইলেই অপরাধীদেরকে যথাযথ সময় গ্রেফতার করতে পারে। সেটা কোথাও গিয়ে এই কন্টেন্ট ক্রিয়েটরের ঘটনায় প্রমাণ হয়। কিন্তু অন্যদিকে যখনই আমরা দেখি এরকমই কোনো রাজনৈতিক নেতা নেতৃত্ব বা তৃণমূল, বিজেপি বা সিপিএম, কংগ্রেস এদের মধ্যে কোনো দুষ্কৃতিমূলক ঘটনা বা কোনো অপশাসনের ঘটনা আমরা দেখি, তখনই এখানে বারংবারই যাদের যে সমস্ত অভিযুক্তদের নাম জড়ায় সেই অভিযুক্তরা কোথাও গিয়ে পরবর্তীকালে প্রমাণ হয় তারা শাসক দলের সঙ্গে যুক্ত, শাসক দলের বিধায়কের ঘনিষ্ঠ বা শাসক দলের কোনো ছোট বড় মাঝারি নেতার ঘনিষ্ঠ। আর তারপরেই আমরা যেটা দেখতে পাই এ রাজ্যে যে তাদেরকে গ্রেফতার করা হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী বা এ রাজ্যের শাসক দলের কোনো মুখপাত্র তারা এই ঘটনায় বারংবারই একই কথা বলে যান যে পুলিশ এটা তদন্ত করছে, কোনো বিচারাধীন বিষয়ে আমরা কথা বলবো না, আমরা চাই যে দোষীর যথাযথ শাস্তি হোক, পুলিশ তদন্ত করছে, সঠিক সময় ব্যবস্থা নেওয়া হবে। এই যে স্ক্রিপ্ট, প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই এই স্ক্রিপ্টটি তারা বলে যান, একই বুলি তারা বারংবার আওড়িয়ে যান। আমরা আরজি করের ঘটনাতেও যদি দেখি, আমরা অন্যান্য কোনো ধর্ষণের ঘটনাতেও যদি সেটা দেখি, বা যদি কোনো খুনের ক্ষেত্রে দেখি, বা এই সমস্ত এই গুলি চালানো থেকে শুরু করে আইন শৃঙ্খলা ভঙ্গ করার যে কোনো ঘটনায় যদি আমরা দেখি, এই একই স্ক্রিপ্টটি কিন্তু শাসক দলের নেতৃত্বের মুখে আমরা শুনতে পাই যে পুলিশ যথাযথ সময় পুলিশ তদন্ত করছে এবং যথাযথ সময় সেটার ব্যবস্থা নেওয়া হবে। এবার আপনাদেরকে 24শে ফেব্রুয়ারি অর্থাৎ এই মাত্র কয়েকদিন আগে সেই ঘটনা তো কলকাতার তিলজলাতে, সেখানেও একটি খবর আসে যে তিলজলার একটি আবাসিক ও বাণিজ্য এলাকায় গুলি চালনার খবর পাওয়া যায় এবং যা শহরের সীমানার মধ্যে এই যে বারবার আগ্নেয়াস্ত্র বা এই যে বন্দুক, গুলি, এই সমস্ত ঘটনার একটা যে সহিংসতা, সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে নাগরিকদের জন্য উদ্বেগের কারণ। এর আগেও একাধিকবার শিয়ালদা সংলগ্ন এলাকায় সুরেন্দ্রনাথ কলেজের সামনে আমরা দেখেছিলাম যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না। একাধিক সময় আমরা এই ঘটনা দেখেছি এবং এই যে ঘটনা এর সঙ্গে যুক্ত যে সালমান নামক অভিযুক্ত ব্যক্তি, সেই ব্যক্তিও কিন্তু এখন পলাতক, তাকেও কিন্তু পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। তারপরে যদি দেখি যে হাওড়ার একটি ঘটনা,
সেই হাওড়াতেও একই রকম ঘটনা ঘটে যে শফিক খান সেই ব্যক্তিকে পরবর্তীকালে দেখা যায় যে তিনি তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ। এই যে বারংবার একাধিক ঘটনা উঠে আসে, সেই ঘটনার প্রত্যেকবারই আমরা দেখি যে যারাই গ্রেফতার হয় বা যারাই যারাই অভিযুক্ত, সেই অভিযুক্তদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেন না বা কোথাও হয়তো গ্রেফতার করেন না। সত্যি কি তাহলে এই ব্যক্তিগুলোর সঙ্গে প্রশাসনের যোগাযোগ আছে? না, তা না হলে কেন বিরোধী দলের বা বিরোধী মনস্ক কেউ কোনো অন্যায় করলে তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নেওয়া হয়, কিন্তু শাসক দলের ঘনিষ্ঠ যখন কেউ অভিযুক্ত হন কেন তখন তাদেরকে গ্রেফতার করা যায় না? আমি যদি আপনাদেরকে বলি, এই ঘটনায় সংবাদ মাধ্যমে যা সামনে এসছে তাতে একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক সেই খবরটা করতে যায় হাওড়ার ঘটনাতেই, সেখানেও তাকেও আক্রমণ করার চেষ্টা হয় এবং বারংবারই সংবাদ মাধ্যমের উপরেই আক্রমণ এসছে এবং সেই ঘটনারও কিন্তু কোনো সুরাহা হয়নি। আমরা পরবর্তীকালে প্রশাসন বা প্রশাসনিক প্রধানদের বলতে শুনেছি যে আপনারা এই ভিড় এড়িয়ে চলুন, এই ভিড়ের মধ্যে যাবেন না, এই ভিড় এড়িয়ে চলুন, এই সমস্ত কথা কিন্তু আমরা শুনতে পাই। যেমন কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কথা বলেছিলেন। জি 24 ঘন্টার যে রিপোর্টার সোমা মাইতি, তিনি যখন আক্রান্ত হয় তিনিও তখন বলেছিলেন যে সাংবাদিকদের অনুরোধ করবো এই ধরনের ভিড় এড়িয়ে চলতে, যেখানে মানুষ আক্রমণাত্মক হয়ে আছে। সাংবাদিকদের তো কাজই খবর করা, তাই না? তো আজকে যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে এমন একটা কথা শুনতে হয়, সেখানে খুব স্বাভাবিক বোধহয় এটা গিয়ে প্রমাণ হয়ে যায় যে যারা এই অন্যায়গুলো করছে বা যারা এই অপরাধগুলো করছে তারা কোথাও গিয়ে প্রশ্রয় পেয়ে যাচ্ছে এবং তার জন্য দিনের পর দিন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে এবং এটাতেও তারা প্রশ্রয় পেয়ে যায় যে যাই অন্যায় অপরাধ আমরা করি না কেন, পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করবে না, পুলিশ যথাসময়ে এই ব্যবস্থার শাস্তি দেবে না বা পুলিশ তদন্ত ঠিকঠাকভাবে করবে না, এবং যার ফলে এই অপরাধীরা দিনের পর দিন তারা পার পেয়ে যাচ্ছে বা তারা কোথাও গিয়ে ভাবছে যে আমরা তো এই অপরাধটা করতেই পারি। সামনে যেহেতু ভোট আসছে, তাই ভোটের আগে নাগরিকদের যে নিরাপত্তা বা এই যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সঠিক না থাকা, এটা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। আপনি যদি রাস্তায়, আমি যদি একটা সামান্য সিগন্যাল, ট্রাফিক সিগন্যালেরই উদাহরণ দিই, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাতের বেলা। আপনি কলকাতার যে কোনো বড় রাস্তায় যদি যান, সেখানে কিন্তু কোনো ট্রাফিক গার্ড থাকেন না, তারা ওই 8টা 9টা 10টা অব্দি ডিউটি করেন এবং বেশিরভাগ ক্ষেত্রে তারপরে আমরা দেখতে পাই যে ট্রাফিক সিগন্যালে বা সেই ট্রাফিক পুলিশ যাদেরকে সেখানে থাকার কথা তারা সেখানে থাকেন না। তাই সেই সময় খুব স্বাভাবিকভাবেই সিগন্যাল মানে না, যে সমস্ত গাড়ি রাতের বেলা যায় তারা সিগন্যাল মানে না এবং দিনের পর দিন এই কারণে এই ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গের কারণে কিন্তু সাধারণ মানুষের যে যানবাহনের নিরাপত্তা সেটাও কোথাও গিয়ে লঙ্ঘন হচ্ছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই যেহেতু সামনে ভোট আসছে, তাই ভোটের আগে এই ঘটনা সত্যিই কিন্তু এই রাজ্যের মানুষের কাছে রাতের ঘুম কাড়ার মতো হয়েছে। বিশেষ করে যে সমস্ত এলাকা একটু স্পর্শকাতর, যদি আপনি ভাঙড়ের কথা বলেন বা যদি আপনি বেলডাঙ্গার কথা বলেন, কয়েকদিন আগেই সেখানে যে পরিমাণ সন্ত্রাসের ঘটনা আমরা দেখেছি। ভোট এলেই আমরা জানি ভাঙড়ে কি ধরনের অপশাসন সেখানে চলে, কি ধরনের আইন শৃঙ্খলার ভঙ্গ হওয়ার ঘটনা সেখানে চলে। এই সমস্ত ঘটনা সত্যি ভোটের আগে মানুষকে ভাবাচ্ছে যে এই নির্বাচনের এক মাসও বাকি নেই, সেই তার আগেই যদি ফেব্রুয়ারি মাসে এতগুলো ঘটনা ঘটে যায়, এতগুলো হারিম করা ঘটনা, যার পরেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে না, যার পরেও পুলিশ তাদেরকে যথাযথ তদন্ত করে না, পুলিশ তার যথাযথ তদন্ত করে শাস্তি দেয় না, তাহলে ভোটের সময় বা ভোটের পরে সত্যি সাধারণ মানুষ তারা বাইরে বেরোতে পারবেন তো? তাদের নিরাপত্তা সঠিকভাবে থাকবে তো? কেন এ রাজ্যে ভোটের আগে থেকেই, ভোট ঘোষণা হয়নি তার আগেই এতগুলো ঘটনা ঘটে গেছে? তাহলে ভোট ঘোষণা হলে, প্রার্থী তালিকা ঘোষণা হলে তখন কি হবে এ রাজ্যে? কেন ভোট ঘোষণা হওয়ার আগেই এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আনার কথা উঠবে? সত্যি তো তাহলে এটা কোথাও গিয়ে প্রমাণিত হয় যে এ রাজ্যে আইন শৃঙ্খলা নেই। এই যে বারংবার বিরোধীরা অভিযোগ করেন যে জঙ্গল রাজ, মহা জঙ্গল রাজ, কোথাও গিয়ে তো তাহলে সেটাই প্রমাণিত হয় বা সেটাই কোথাও গিয়ে প্রাধান্য পায় যে সত্যি এ রাজ্যে এরকম ঘটনা ঘটছে, যার কারণেই ভোট ঘোষণা হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা ঘোষণা হয়ে যাচ্ছে, সেই নিয়ে আলাপ আলোচনা চলছে। তাহলে সত্যি এ রাজ্যের মানুষ নিরাপত্ত, আইন শৃঙ্খলা এ রাজ্যে আছে তো? যদি সত্যি থাকতো তাহলে কেন দিনের পর দিন এরকম ঘটনাগুলো ঘটে, এই অন্যায়গুলো বা এই অপরাধগুলো ঘটে, যে সামাজিক অপরাধ, সেই বোমা, গুলি, আগ্নেয়াস্ত্রের ব্যবহার, এগুলো হওয়ার পরেও কেন প্রশাসন তাদেরকে শাস্তি দিতে পারেন না? কেন পুলিশ প্রশাসন
যথাযথ সময়ে তদন্ত করতে পারেন না। সত্যি ভোটের পরে সাধারণ মানুষের কাছে নিরাপত্তাটা থাকবে তো? এই বিষয়টাও কিন্তু এখন মানুষকে ভাবাচ্ছে বা তাদেরকে কোথাও গিয়ে নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে। তাই যেহেতু সামনে ভোট আসছে, 2026-এর বিধানসভা নির্বাচন একেবারে ঘরের সামনেই চলে এসছে, দরজায় কড়া নাড়ছে আমরা বলতেই পারি। তাই সেই ভোটের আগে এই ঘটনাগুলোতে সত্যি হয়তো কোথাও গিয়ে যে সমস্ত স্পর্শকাতর এলাকা রয়েছে সেই স্পর্শকাতর এলাকার মানুষের কাছে বা বলতে পারেন গোটা রাজ্যের মানুষের কাছেই একটা নিরাপত্তাহীনতার ছবি কিন্তু ফুটিয়ে তুলছে।